শুরুটা যদি সুন্দর হয়, শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি একটু সুন্দরভাবে ভিডিওটা তৈরি করতে, কিন্তু পারি না। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ রান্না হবে লাউ দিয়ে ইলিশ মাছের মাখো মাখো ঝোল আর লাল শাক দিয়ে চেপা শুটকির ঝাল। কচি একটা লাউ গতকাল অর্ধেকটা রান্না করেছিলাম, আজ বাকিটা রান্না করব। লাউর ফিসটাকে উপর দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। হাত, বটি, বাটি সব ধুয়ে নিয়েছি। লাউয়ের খোসাটা একেবারেই পাতলা করে ফেলবো। আবার লাউটাকে ধুয়ে নিতে হবে। উপরের পাতলা খোসাটা ফেলানোর পর একটা কষের মতো দেখা যাচ্ছে, তাই লাউটাকে আবারও ধুয়ে নিচ্ছি। হাত দুইটাও ধুয়ে নিলাম। এবার কেটে নেব। সব কিছু কেটে রেডি করে তারপরে রান্না বসাবো। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ছোট একটা ইলিশ মাছ, মাছের উপরের আঁশটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। কাটার পর আরও একবার ধুয়ে নেব। ছোট ছোট করে পিস করছি, যেহেতু লাউ দিয়ে রান্না করব। মাছের পিসগুলো লাল লাল করে ভেজে নেব। ইলিশ মাছ আমার খুবই প্রিয়, কিন্তু এবছর ইলিশ মাছ তেমন খাওয়া হয় নাই, কারণ বাজারেও তেমন পাওয়া যায় নাই। যদিও পাওয়া গেছে, প্রচুর দাম, আমাদের সাধ্যের বাইরে ছিল। শীত আসলে ইলিশ মাছের আর স্বাদ থাকে না। শেষ মুহূর্তে কয়েকটা ইলিশ মাছ এনেছেন, তাও এই সাইজের মাছগুলো 500 টাকা করে কেজি। রান্না বসিয়ে দিলাম। মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটু কড়াইতে ছড়িয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হতে থাক, এদিকে আমি মাছ রান্নার জন্য জিরা আর কাঁচামরিচ বেটে নেব। লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল আমি কোনোদিনও রান্না করি নাই। গতকাল উনি বলেছিলেন লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করতে। আজ রান্না করছি, দেখা যাক কীরকম হয়। মাছের পিসগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেট ভর্তি ডিম, এই কারণে ভালো লাগছে। একটু গ্রানও বের হয়েছে। শ্রাবণ ভাদ্র মাসে ইলিশ মাছ খেতে খুব স্বাদ। কার্তিক অগ্রহায়ণ মাসে যখন একটু ঠান্ডা পড়ে, ওই সময় আর ইলিশ মাছ খেতে ভালো লাগে না। তারপরেও এই মাছগুলো ভালো আছে, ছোট হলেও পদ্মার ইলিশ। কালো জিরা ফোড়নে দিলাম। বাটা মশলার উপরে একটু হলুদ দেব, জিরা আর কাঁচামরিচ। ফোড়নটা রেডি হলে গোলানো মশলাটা দিয়ে দেব। বাটি ধুয়ে আরও একটু জল দেব। এই চুলায় লাল শাক বসিয়েছি, শাকটাকে একটু ভাপিয়ে নেব লবণ দিয়ে। এক মুঠো লাল শাক পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম। সামান্য জল আর লবণ দিয়ে ভাপিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দরভাবে কষানো হবে, তরকারিটা তত বেশি ভালো লাগবে খেতে। মশলাটা কষানো হলে এখন লাউ দিয়ে দেব।
এবার লাউয়ের পরিমাণ বুঝে লবণ দেব। মাছ ভাজাতেও লবণ দিয়েছি, সেই পরিমাণে লবণ দিলাম। গতকাল ভিডিও দেখে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন অনেকেই লিখেছেন লাউতে আপনারা কোনোদিনও পেঁয়াজ দেন না। ছোটকাল থেকে দেখে আসছি পেঁয়াজ ছাড়া কোনো তরকারি হয় না, শুধু নিরামিষ ছাড়া। যেমন শুটকি রান্না করব তার জন্য বেটে নিচ্ছি রসুন আর কাঁচামরিচ। লাল শাক চেপা শুটকি দিয়ে রান্না করব। সত্যি কথা বলতে গেলে আসলে আপনাদের কাছেও খারাপ লাগবে, আমার কাছে খারাপ লাগবে না, কারণ সত্যিটা সবার জানা উচিত। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি, এখনো মনে আছে, কোনো কোনো পরিবারের মানুষদের 3 বেলা খাবারও জুটত না। সেই অবস্থায় শুধু 3 বেলা ভাত পেলেই সবাই খুশি থাকতো। ভাতটা কি দিয়ে খাওয়া হবে সেটার কোনো চিন্তাই ছিল না, শুধু একটা মরিচ পোড়া আর একটা পেঁয়াজ হলে খাওয়া হয়ে যেত। তখন সকালবেলায় পান্তা ভাত খাওয়া হতো। সকালবেলায় সবাই, ধনী গরিব সবাই পান্তা ভাত খেতেন পেঁয়াজ মরিচ দিয়ে। আমি বাঙালি এবং বাংলাদেশি, তবে এই কথাগুলো পুরো বাংলাদেশের নয়, এটা শুধু আমাদের এলাকার। আমি যেই গণ্ডিতে বাস করেছিলাম ছোটবেলায়, যেখানে ছিলাম বা বিয়ের পরে যেখানে ছিলাম কিছু বছর, এসব এলাকার রান্নাবান্না খাওয়া দাওয়ার কথা শুধু বলছি আপনাদের। পেঁয়াজ ছাড়া মাছ রান্না করব, রসুন ছাড়া শাক রান্না করব, এটা কোনোদিনও আমরা ভাবতে পারি নাই। আমাদের আদি ইতিহাসগুলো জানলে এবং শুনলে আপনাদের কাছে ভালো লাগবে, তাই বলছি। এখন দেখুন আমার নিজ হাতে তৈরি করা চেপা শুটকি 1 বছর আগে বানিয়েছিলাম। শুটকিগুলো তেলে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। পুঁটি মাছ দিয়ে চেপা শুটকি বানিয়েছিলাম। এখন শুটকিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে উপরের আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে তেলে ছেড়ে দিলাম। দেওয়ার সাথে সাথে শুটকিগুলো গলে যাচ্ছে, দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। তো এই শুটকিতে আবার অনেকে রসুন ব্যবহার করেন না, কারণ শুটকির ঘ্রাণ চলে যাবে তার জন্য। আমিও আগে করতাম না, এখন অনেকের দেখা দেখি আমিও শুটকিতে রসুন ব্যবহার করি, খুব ভালো লাগে খেতে। নেট দুনিয়ায় এসে এখন একে অপরের রান্না দেখে কেউ বলছি এভাবে করলে ভালো হয়, কেউ বলছি ওভাবে করলে ভালো হয় না, এসব দেখে শুনে বুঝে সেই মোতাবেক রান্না করি। আসলে খেতে খুবই ভালো লাগে। 4 দেয়ালের মধ্যে থেকে বা একই এলাকায় থেকে, একই গণ্ডিতে থেকে এক ধরনের রান্না খাওয়া বা চালচলন দেখে যেভাবে অভ্যস্ত ছিলাম, ওটা এখনো ভুলতে পারি না। মাঝে মাঝে ওভাবেই রান্না করি। কিছু কিছু রান্না আছে এখনো ওভাবেই রান্না করলে একেবারে পুরানো দিনের স্বাদ ফিরে পাই, খুব ভালো লাগে খেতে। আমার ছোট মেয়ে বিয়ে দিয়েছি কুষ্টিয়া, আমাদের ফেনী থেকে অনেক দূরে। তো ওখানে গিয়ে ওনাদের চালচলন, রান্নাবান্না, খাওয়া দাওয়া দেখে একেবারে অবাক হয়ে গেলাম। বিপরীত, আমাদের একেবারে বিপরীত সব কিছু। এটাই তো স্বাভাবিক। সারা পৃথিবীর মানুষ বা বিভিন্ন এলাকার মানুষ একই ধরনের চালচলন, একই ধরনের খাদ্যাভ্যাস, একই ধরনের ভাষা ব্যবহার করবে, এটা তো অস্বাভাবিক। এখন বিজ্ঞানের আশীর্বাদে ইন্টারনেটের দুনিয়ায় এসে হাতে একটা স্মার্টফোন পেয়েছি, তার জন্যই তো সারা পৃথিবীর কে কী রান্না করছে, কিভাবে খাচ্ছে, কিভাবে চালচলন, কার কীরকম ভাষা, সব কিছুই জানতে পারছি। জেনে বুঝে যেটা ভালো, যেটা স্বাস্থ্যকর, যেটা খেলে আমার ভালো হবে, সেই জিনিসটা বেছে বেছে আমরা এখন সবাই ওই ধরনের ওইভাবেই চলছি। যেমন এখন রান্না করছি ইলিশ মাছ দিয়ে লাউ। কোনোদিনও আমি এই রান্নাটা করি নাই, আজই প্রথম করলাম। গতকাল উনি বলেছিলেন ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করো, তখন ভাবলাম হ্যাঁ, রান্না করে দেখি, নিশ্চয় ভালো লাগবে খেতে। কোনোদিন এভাবে রান্না করি নাই বা খাই নাই, কি হয়েছে, আজ নতুন রান্না করছি, প্রথম খাবো, দেখি কেমন লাগে। আপনাদের কাছে এই রান্নাটা দেখে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার কাছে তো দেখে খুব ভালো লাগছে। এদিকে চেপা শুটকি রান্না করছি লাল শাক দিয়ে। তবে এটা নতুন রান্না নয়, এটা আমার মা শাশুড়ি মা থেকেও দেখেছি, ওনারাও এভাবে রান্না করতেন। তবে আমার শাশুড়ি মাকে দেখেছি বেগুন এবং টমেটো দিতেন এই রান্নাতে। ওটা অবশ্যই অনেক চমৎকার হতো। তো ঘরে বেগুন নাই,
টমেটো নাই, শুধু আমি লাল শাক দিয়ে রান্না করছি। এভাবে রান্না করলেও অনেক চমৎকার হয়। রান্না শেষ, এখন সন্ধ্যা পার হয়ে গেছে। দিনে মাত্র একবার ভাত খাই। সব সময় চেষ্টা করি একটু দেরি করে খেতে, তবে এত দেরি করে খাবো এটা কোনোদিনও চেষ্টা করি নাই। উনি একটু কাজে বাইরে গিয়েছিলেন, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই চিন্তা করলাম পূজা আহ্নিক সেরে তারপরেই খেতে বসবো। আমিও খাই নাই, কিছুই খাই নাই। গতকাল সন্ধ্যার পরে ভাত খেয়েছিলাম, আর এখন সন্ধ্যা পার হয়ে গেছে, পুরা 24 ঘন্টা পর এখন খেতে আসলাম। দুপুরের দিকে শুধু হলুদ চা খেয়েছি আর কুসুম গরম জল খেয়েছি, এই, আর কিছুই খাই নাই। উনি হলুদ চা খেয়ে একটু চিড়া মুড়ি মিশিয়ে অল্প করে খেয়েছিলেন, আমি খাই নাই। সকাল থেকে বিভিন্ন ধরনের কাজ করেছিলাম, কাজ সেরে স্নান সেরে তারপরে রান্নাবান্না করেছিলাম। আজ সকালবেলায় রান্না করি নাই, কারণ পার্থ বলেছিল দুপুরের খাবার নেবে না, তার জন্যই রান্নাবান্না হয় নাই। রান্না করেছি প্রায় 2:30-3টার দিকে। ভাত তরকারি এখনো গরম। ভাতের পাতিলটাকে টাওয়েল দিয়ে মুড়িয়ে রেখেছিলাম, একেবারে গরম ভাতের মতোই রয়েছে, এখনো ধোঁয়া উঠছে। 2:30-3টার দিকে উনি একটু বাইরে গিয়েছিলেন একটা কাজে। আমি বলেছিলাম রান্নাবান্না শেষ হোক, খেয়ে দিয়ে যেও। উনি বলছেন না, রান্না শেষ করো, আমি আসি তারপরে খাবো। এ কথা শুনে আমিও খুশি হয়েছি। রান্নাবান্না সেরে সবকিছু গুছিয়ে নিয়ে এরপরে একটু ভিডিওর কাজ করেছিলাম, তো উনি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তারপর ভাবলাম সন্ধ্যার পূজা আহ্নিক সেরে নেই, তারপরে একবারেই খাবো। উনি আসতে দেরি হচ্ছে দেখে ফোন করে বলেছিলেন আমি খেয়ে নিতে। আমি ভাবলাম না, দুজনে একসাথে খাবো। আমরা ক্ষুধাটাকে জয় করে নিয়েছি আরো 5 বছর আগে। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ না খেয়ে থাকতে পারি, আবার যখন ইচ্ছা তখন তৃপ্তিমতো খেতে পারি। সব আমাদের নিয়ন্ত্রণের ভিতরে। চেপা শুটকি দিলেনছি। কি চমৎকার হয়েছে গো। প্রতিদিন খেতে বসলে মজা করে খাওয়ার সাথে সাথে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা হয়, তবে আঞ্চলিক ভাষায় কথাবার্তাগুলো হয়, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে হয়তোবা আঞ্চলিক ভাষা শুনতে অনেকের কাছে ভালো লাগবে না, অনেকেই ভাষাগুলো বুঝবেনও না, তাই ওটা কেটে দিয়েছি। কি চমৎকার লাল শাক। ভাতে গুলে মার গালানো যায় না, সিদ্ধ হইবার লগে লগে একেবারে নরম হই, অন্যরকম হয়ে যায়। এই কারণে মার গালাই না। বসা ভাত রান্না করছি, তবে খাইতে দারুণ লাগে, কেন মিষ্টি মিষ্টি। গতকাল এমন সময়ে ভাত খেয়েছিলাম, আজ আবার এই টাইমে ভাত খেতে বসলাম। এর মাঝে আমি জল ছাড়া আর কিচ্ছু খাইনি। আমাদের ক্ষুধার তীব্রতা নাই ঠিকই, কিন্তু যখনই খেতে বসি তখন তৃপ্তিমতো খেতে পারি। 2-3 পিস তেঁতুল ভিজিয়ে রেখেছি, শেষ পাতে একটু তেঁতুল দিয়ে ভাত খাবো। ভাতগুলো গরম আর আঠালো টাইপের হওয়াতে কি যে ভালো লাগছে শুটকির তরকারি দিয়ে খেতে।
লাউ শাক এইভাবে রাঁধলে স্বাদ বেশি, আর না হয় চিংড়ি মাছ দিয়ে রাঁধলেও দারুণ। গরম গরম ভাত শুটকি দিয়ে খেতে খুবই চমৎকার লেগেছে। লাউয়ের তরকারিটা কেমন হয়েছে উনি খেয়ে বলবেন। তবে চারিদিকে ভীষণ শব্দ, এই কারণে ওই শব্দটা, অরিজিনাল শব্দটা বন্ধ করে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া দেখে অবশ্যই বুঝতে পারবেন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, অনেক অনেক কথা বলেছি। এই কথাগুলো শুধু আপনাদেরকে জানানোর জন্য বলেছি। আপনারা কেউ আমার কথায় রাগ করবেন না। আপনারা ভিডিও দেখে ভালো মন্দ সব কিছুই বলবেন, এটা আপনাদের অধিকার। আমি স্বয়ং নিজে দিয়েছি। বাস্তবে আমি মা শাশুড়ি মা যেভাবে রান্না শিখিয়েছিলেন বা মা শাশুড়ি মা থেকে যেভাবে রান্না দেখেছি, সব সময় ওভাবে রান্না করতাম। ইন্টারনেটের কারণে এখন সবার রান্নাবান্না দেখি, সবার মতামত জানি। এইসব দেখে শুনে বুঝে আমিও আপনাদের সবার মতোই বিভিন্ন ধরনের রান্না করি। খুব ভালো লাগে খেতে। মা শাশুড়ি মা শিখিয়েছেন বলে সব সময় একই ধরনের রান্না করতে হবে, একইভাবে খেতে হবে, এটা কোনো কথাই নয়। যেমন আজ লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি, ফোড়নে দিয়েছি কালো জিরা। এত চমৎকার হয়েছে ভাবা যায় না। তবে এটা একেবারেই সত্যি কথা। এই রান্নাতে যদি একটু পেঁয়াজ বাটা বা পেঁয়াজ ফোড়নে দিতাম, রান্নার স্বাদটা অন্যরকম হতো। ওটাও কিন্তু খারাপ হতো না। দুই ধরনের রান্নার দুই রকম স্বাদ। কারো কাছে পেঁয়াজের ঘ্রাণ ভালো লাগে, কারো কাছে কালো জিরার ঘ্রাণ ভালো লাগে। তবে আমাদের কাছে দুইটাই চমৎকার লাগে। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব। ধন্যবাদ।